তোমাদের সবাইকে 10 মিনিট স্কুলের আজকের অ্যাডমিশন লাইভ ক্লাসের সেকেন্ড ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা বায়োলজি ক্লাস নিচ্ছিলাম, অর্থাৎ বায়োলজি ক্লাস করছিলাম। তো আমরা আমাদের 7টা ক্লাসে কিন্তু দেখে ফেলেছি যে আমাদের এই জুওলজির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর একটা, যেটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে যেরকম আমরা দেখেছি বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে জেনেছি, এবং তারপরে কিভাবে আমরা হরমোনের ব্যাপারগুলো মাথায় রাখবো, বা হরমোন কী কী, কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোনস বের হচ্ছে, এবং সেই হরমোনসগুলোর ফাংশন কী কী বা কী কী কাজ করছে, সেই জিনিসগুলো আমরা যেমন মনে রাখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা টেকনিক্স দেখেছিলাম, তেমন সেই চ্যাপ্টারের সাথে এখন আমরা যে দুটো চ্যাপ্টার দেখবো সেটা কিন্তু অনেকাংশে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে 3টা চ্যাপ্টার আমরা পরপর পড়বো, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা দুটা অবজেক্টিভ কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে অলওয়েজ হয়েই থাকে। যেমন ধরো সমন্বয় থেকে 2টার মতো 3টার মতন অবজেক্টিভ আসে, তেমন এই যে মানব জীবনের ধারাবাহিকতার মানবদেহের প্রতিরক্ষা আমরা করবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দুটো করে কোয়েশ্চেন কিন্তু আসে, একটা দুটো কোয়েশ্চেন থাকবেই। অর্থাৎ এগুলো থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু অনেক 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 বেশি। তাহলে তোমরা কিন্তু কোনোভাবেই এই চ্যাপ্টারগুলো কী করতে পারবে না বলো তো, অবহেলা করতে পারবে না। তাহলে আমরা অন্যান্য কথা বাদ দিয়ে এখন আমরা এই চ্যাপ্টারগুলো থেকে কি কি পড়বো, কিভাবে পড়বো সেগুলোতে চলে যাই। প্রথমে আমরা দেখব মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার। মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে কিন্তু মেইনলি রিপ্রোডাকশন, এবং এই রিপ্রোডাকশনের জন্য মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের স্ট্রাকচার, এবং সেখান থেকে কীভাবে রিপ্রোডাকশনটা হচ্ছে, কীভাবে নিষেক হচ্ছে, নিষেকের জন্য প্রিরিকুইজিট কী, অর্থাৎ কী লাগছে, কীভাবে হচ্ছে এই জিনিসগুলো, তারপরে কিভাবে একটা ভ্রূণ তৈরি হয় সেটার বিভিন্ন স্টেজ, এবং তারপরে লাস্টের দিকে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের মাধ্যমেই যে ডিজিজগুলো আমাদের হয়ে থাকে, সেই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে আছে। তাহলে আমাদের কিন্তু এগুলো অনেক ভালো মতো করে জানতে হবে বা করতে হবে, কারণ এখান থেকে অনেক ধরনের অবজেক্টিভ আসে। তাহলে আমরা যখনই চ্যাপ্টারের শুরুর দিকে তোমরা পড়বে, প্রথমে 2টা সেগমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের স্ট্রাকচারগুলো বা অ্যানাটমি, তারপরে আছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অ্যানাটমি। তো যখন মেল রিপ্রোডাক্টিভ অর্গানের অ্যানাটমি কেউ পড়তে যায়, বেশ কিছু জায়গায় কিন্তু তারা অনেক সময় গুলিয়ে ফেলে, বা বেশ কিছু টার্ম বা বেশ কিছু নাম কিন্তু মনে রাখতে অনেক সময় সমস্যা হয়। যেমন ধরো মেল রিপ্রোডাক্টিভ অর্গানে ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে শুক্রাশয় বা টেস্টিসের কথা, এবং দ্যাট ইজ দ্য অর্গান ইন আ মেল বডি, বা একটা ছেলের বডিতে এটা এমন একটা অর্গান যেখানে কিন্তু শুক্রাণু বা স্পার্মটা প্রডিউসড হয়। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ ওই অংশে স্পার্মটা প্রডিউসড হচ্ছে, ওই অংশ থেকে স্পার্মটা প্রডিউসড হয়ে তারপরে সেখান থেকে স্পার্মটা বের হয়ে যায়। তাহলে এই যে স্পার্ম প্রোডাকশনের যে অংশটা, বা যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে অংশটাতে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, সেটাকে বলা হয় টেস্টিস বা শুক্রাশয়। তাহলে শুক্রাশয় বা টেস্টিসে কি হয় বলতো, স্পার্ম প্রোডাকশন হয়। অ্যান্ড এই যে শুক্রাশয় বা টেস্টিস, এটার ভিতরে কিন্তু এক ধরনের নালী থাকে। তোমাদের বইয়ে তোমরা দেখবে যে এই যে শুক্রাশয় বা টেস্টিস, এটাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট সেমিনিফেরাস নালিকা থাকে, এবং এই যে সেমিনিফেরাস নালিকাগুলো থাকে, এই সেমিনিফেরাস নালিকা বা এর ভিতরে সেমিনিফেরাস নালিকা, আর এই যে সেমিনিফেরাস নালিকা, এদের প্রাচীরে কিছু কোষ থাকে। এই সেমিনিফেরাস নালিকার প্রাচীরে বা প্রাচীরটাকে বলা হয় হচ্ছে এপিথেলিয়াম। তো এই যে প্রাচীরটা বা এপিথেলিয়াম, সেখানে কিছু এপিথেলিয়াম কোষ থাকে, এবং সেই কোষগুলা থেকে কিন্তু শুক্রাণুটা তৈরি হয়। আমরা জানি টেস্টিসে বা শুক্রাশয়ে স্পার্ম থাকে, তাহলে যে স্পার্মটা তৈরি হয় কোনখান থেকে, তৈরি হয় হচ্ছে এই যে আমরা দেখলাম যে টেস্টিসের ভিতরে অনেকগুলো প্যাচানো নালিকা থাকে, যেগুলোকে বলে সেমিনিফেরাস নালিকা। এই নালীর ভিতরে যে প্রাচীর থাকে, সেই প্রাচীরে কিছু জার্মিনাল কোষ থাকে, জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াল সেল। এই যে জার্মিনাল এপিথেলিয়াল সেল, এই জার্মিনাল এপিথেলিয়াল সেল থেকে কিন্তু গ্যামেট, যেটা মেল গ্যামেট যেটা
শুক্রাণু বা স্পার্ম সেটা তৈরি হয়, এবং তৈরি হয় হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রসেসে। তোমাকে কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে, স্পার্মাটোজেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, অ্যান্ড স্পার্মাটো মানে হচ্ছে স্পার্ম তৈরি হওয়া। তাহলে স্পার্মাটোজেনেসিস হচ্ছে সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে বলতো, স্পার্ম জেনারেট হচ্ছে বা স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে টেস্টিস বা শুক্রাশয়ের ভিতরে স্পার্ম প্রোডাকশন হয় কি প্রক্রিয়া, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া। স্পার্ম মানে শুক্রাণু, অ্যান্ড জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া বা প্রডিউস হওয়া। তাহলে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া স্পার্ম বা শুক্রাণু প্রডিউসড হয় টেস্টিসের ভিতরে, এবং সেটা কোনখান থেকে হয়, এই সেমিনিফেরাস নালিকার প্রাচীরে কিন্তু জার্মিনাল, যেহেতু প্রাচীরে থাকে তাই এপিথেলিয়াল সেল, ওয়ালে থাকলে এপিথেলিয়াল সেল, আর সেই কোষটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল সেল, এবং সেখান থেকে স্পার্মগুলো প্রডিউসড হয়। আর এই যে পেছনে পেছনে সেমিনিফেরাস নালিকা, এই সেমিনিফেরাস নালিকাগুলা আরেকটা নালিকার সাথে বা নালীর সাথে যুক্ত থাকে। তো এইটার বিভিন্ন ধাপ থাকে। ফার্স্ট এই ধাপটাই একটু মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে একটু বুঝতে হয়। আমরা প্রথমে যে নালীটা পড়বো বা নালিকাটা পড়বো সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকা অনেক ছোট ছোট নালিকা প্যাঁচানো থাকে, সেগুলো কানেক্টেড হয় হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া নামক সংগ্রাহক নালীর সাথে সেটা কানেক্টেড থাকে। ভাসা ইফারেন্সিয়া, ইংলিশ স্পেলিংটা এমন, ভাসা ইফারেন্সিয়া। ওকে, তাহলে ভাসা ইফারেন্সিয়া এগুলো হচ্ছে কিছু সংগ্রাহক নালী। সেমিনিফেরাস নালিকাগুলো একত্রিত হয়ে ভাসা ইফারেন্সিয়ার সাথে কানেক্টেড হয়, সেইখান থেকে এই ভাসা ইফারেন্সিয়াগুলোর মাধ্যমে এই নালিকাগুলো তারপরে কানেক্টেড হয় হচ্ছে এপিডিডাইমিস এর সাথে। তাহলে এগুলো হচ্ছে নালিকা, প্রথমে সেমিনিফেরাস নালিকা, সেগুলো কানেক্টেড হয় ভাসা ইফারেন্সিয়ার সাথে, ভাসা ইফারেন্সিয়াগুলো কানেক্টেড হয় হচ্ছে এপিডিডাইমিসের সাথে। তাহলে এই যে ভাসা ইফারেন্সিয়া, এই ভাসা, তারপরে আমরা এরপরে আবার দেখবো ভাস ডিফারেন্স। তাহলে এই যে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের পরে আমরা দেখবো যেটাকে বলা হয় শুক্রনালী বা ভাস ডিফারেন্স। তাহলে এই যে ভাস ডিফারেন্স বা শুক্রনালী, এই ভাস ডিফারেন্সটা কি? এই ভাস ডিফারেন্স তৈরি হয় হচ্ছে এপিডিডাইমিসের প্রান্ত থেকে। তাহলে সেমিনিফেরাস নালিকা থাকে হচ্ছে শুক্রাশয় বা টেস্টিসের ভিতরে, সেখান থেকে ভাসা ইফারেন্সিয়া, সেখান থেকে আসে হচ্ছে এপিডিডাইমিস, সেখান থেকে ভাসা ডিফারেন্স, যেটাকে বলা হয় হচ্ছে শুক্রনালী, যেটা এপিডিডাইমিসের প্রান্ত থেকে তৈরি হয়। এখন যে ভাসা, ভাস এগুলার মানে কি, ইফারেন্সিয়া, ডিফারেন্স এগুলার মানে কি, মিনিংটা যদি তুমি একটু জানো বা অর্থটা যদি তুমি একটু জানো, তাহলেই কিন্তু তুমি দেখবে যে তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে বা বোঝা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে এই যে ভাসা বা ভাস এগুলা কোত্থেকে আসলে আমরা সেটা একটু দেখবো। ভাসা বা ভাস ল্যাটিন ওয়ার্ড, তাহলে ল্যাটিন ভাস মানে হচ্ছে ভেজেল, ভেজেল বা নালী। ভেজেল মানে হচ্ছে বাহক, বাহক বা নালী। তো ভাসটা হচ্ছে জেনারেলি সিঙ্গুলার ফর্ম, আর ভাসাটা হচ্ছে এই ভাসেরই প্লুরাল ফর্ম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাস, এটা ল্যাটিন অর্থ হচ্ছে ভেজেল, বাহক বা নালী বা ডাক্ট। তাহলে ভাসটা হচ্ছে সিঙ্গুলার, যখন একটা নালী বুঝাবো তখন আমরা ভাস বলবো, যখন আমরা অনেকগুলো নালী বুঝাচ্ছি তখন আমরা বলবো ভাসা। তাহলে যে ভাসা ইফারেন্সিয়া, এখানে অনেকগুলো সংগ্রাহক নালীর কথা কিন্তু বলা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। অ্যান্ড ইফারেন্সিয়া মানে হচ্ছে ক্যারি অ্যাওয়ে, অর্থাৎ নিয়ে যাওয়া। ইফারেন্সিয়া মানে হচ্ছে ক্যারি করে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে ডিফারেন্স অর্থ কিন্তু ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে, ডিফারেন্স অর্থ হচ্ছে ক্যারি অ্যাওয়ে।
এবং এই যে ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্স হচ্ছে শুক্রনালী। আর যেহেতু শুক্রনালী, সে কোন জিনিসটাকে ক্যারি করে নিয়ে যাবে? শুক্রাণুকে সে ক্যারি করে নিয়ে যাবে। এই জন্যই আমরা এটাকে কি বলি বলতো? সে শুক্রাণুকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলি হচ্ছে শুক্রনালী। তাহলে ভাসা ইফারেন্সিয়া যেটা করে, তোমরা সেটা দেখতে পারবে যে ভাসা ইফারেন্সিয়া কি করছে, এই যে জায়গা বা এই যে শুক্রাণুগুলো মানে তৈরি হচ্ছে, বা এই যে স্ক্রোটাম যেটা টেস্টিসের প্রাচীর, এটা জেনারেলি যে কাজ করে সেটা হচ্ছে অবশ্যই শুক্রাণু উৎপাদন করে নাম্বার 1, এবং আরেকটা জিনিস করে সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা ক্ষরণ করে, টেস্টিস বা স্ক্রোটাম যেটা সেটা। এবং এপিডিডাইমিস যেটা, এপিডিডাইমিস নালীটা কি করে? এপিডিডাইমিস কিছু টাইমের জন্য, কিছু টাইম বলতে প্রায় 1 মান্থের মতন কিন্তু এপিডিডাইমিসটা শুক্রাশয় যেটা, শুক্রাণু যেটা, সেই শুক্রাণুটাকে সঞ্চিত রাখতে পারে বা তার মধ্যে স্টোর রাখতে পারে বা জমা রাখতে পারে। এবং এই যে 1 মান্থের মতন এপিডিডাইমিস তার মধ্যে শুক্রাণু বা স্পার্মকে জমা রাখছে বা সঞ্চিত রাখছে, এর মধ্যে কিন্তু সেই শুক্রাণুর ফার্টিলিটির জন্য বা সেই শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তির জন্য যত পুষ্টি দরকার, সে কিন্তু সেই পুষ্টিগুলো ওই শুক্রাণুকে সাপ্লাই দিচ্ছে। আর এই যে শুক্রনালী, সে কি করবে? শুক্রাণুটাকে ক্যারি করে নিয়ে যায়, এই জন্য শুক্রাণুকে ক্যারি অ্যাওয়ে করে, এবং এটা একটা নালী, এই জন্য এটার নাম হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স। এবং খুবই অল্প টাইমের জন্য কিন্তু এটা কি করে? শুক্রাণুটা বা স্পার্মকে কিন্তু সে সঞ্চিত করে রাখে বা জমা করে রাখে। তো তোমরা আরও অনেক জিনিস দেখবে, স্পেশালি এই যে ধরো তোমাদের যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে জিনিসগুলো বা যে টপিকগুলো বলা হচ্ছে, এই টপিকগুলো কিন্তু টপিকগুলো বোল্ড করে লেখা যে অংশগুলো থাকে, সেই অংশগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কোন কোন পার্ট, কোন কোন অংশ বোল্ড করে লেখা থাকে, সেই অংশগুলো ফার্স্টে ভালো মতো করে পড়তে হবে, কারণ টিচাররা দেখা যায় যে বোল্ড করে লেখা অংশগুলোতে বেশি হাইলাইট করেন শুরুতে, তাহলে সেগুলো অবশ্যই জানতে হবে। এরপরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড বা প্রস্টেট গ্রন্থি। এবং যেহেতু আমরা বলছি প্রস্টেট গ্রন্থি, এটার যে ওয়ালটা বা প্রাচীরটা সেটা হয় হচ্ছে অনেক বেশি পেশিবহুল। আর যেহেতু আমি বলছি যে এটা এক ধরনের গ্রন্থি, তার মানে অবশ্যই সে কোনো এক ধরনের লিকুইড কি করবে? নিঃসরণ করবে। তাই এই যে প্রস্টেট গ্ল্যান্ড, এটা জেনারেলি কি করে? প্রস্টেট গ্ল্যান্ডের খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে সে সিমেন্ট প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়, যেটার মাধ্যমে শুক্রাণুটা বের হবে। এই সিমেন্ট প্রোডাকশনটাকে সে কি করে? ইনক্রিজ করে বা বাড়িয়ে দেয় প্রস্টেট গ্ল্যান্ড। এবং এর বেশ কিছু ধরনের তরল সিক্রেট করে বা ক্ষরণ করে, যেটার মাধ্যমে কি হবে? স্পার্মটা বের হয়ে আসবে। তাহলে এই যে তরলটা এই ক্ষরণ করছে, সেই তরলটা কি করে? বা এই গ্রন্থির তরলটা, যেহেতু এটা একটা গ্রন্থি, সে তরল ক্ষরণ করছে, এবং এই তরলটা কি করবে? অম্লীয় অবস্থা বা অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে সে কি করে? প্রশমিত করে ফেলে, অর্থাৎ অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কমিয়ে ফেলে। কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকলে শুক্রাণুগুলো বা স্পার্মগুলো কিন্তু কি করতে পারবে না বলো? স্পার্মগুলো কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সো স্পার্মগুলো যাতে সার্ভাইভ করতে পারে, তাই অম্লীয় পরিবেশটাকে সে প্রশমিত করে দেয়। প্রস্টেট গ্ল্যান্ড নামে যে গ্ল্যান্ডের কথা বলা হচ্ছে সেটাই কাজ করে। তাহলে মোটামুটি মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ইম্পর্টেন্ট বা হাইলাইট করার মতো যে টপিকগুলো, সেগুলো আমরা দেখে নিয়েছি। আরও আরেকটি ইম্পর্টেন্ট যে অংশ আছে সেটা হচ্ছে হরমোনাল ইফেক্ট, যে কি কি হরমোনাল ইফেক্ট দেখা যায়। আমরা দেখেছিলাম হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন বের হয়, যেটা হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এবং এটা অবশ্যই হাইপোথ্যালামাস থেকে বের হয়। এবং এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোনটা বা জিএনআরএইচ কি করে? জিএনআরএইচ যেটা করে, পিটুইটারি গ্রন্থিকে লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন উদ্দীপ্ত করে। তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। গোনাড হচ্ছে জননাঙ্গ, যেটা মানে যে গ্রন্থিটা কি করবে? রিপ্রোডাক্টিভ হরমোন যেগুলা, সেগুলাকে ক্ষরণ করবে। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন কি করবে? গোনাডের উপরে প্রভাব ফেলবে, এবং সেখান থেকে কি বের হবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এই দুটো হরমোন গোনাডোট্রফিন রিলিজিং হরমোনের প্রভাবে বের হবে। এইটা বের হয় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, আর এই দুইটা বের হয় হচ্ছে
পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তো আমরা দেখেছি যে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বের হয়, তাহলে এটা একটা রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে বের হয়ে সেটা কার উপর কাজ করে? পিটুইটারি গ্রন্থির উপর কাজ করে, এবং তখন পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে এই দুটো হরমোন বের হয়। তাহলে হরমোনাল ইফেক্টটা বা হরমোনাল প্রভাবটা আমরা দেখেছি, যেটা কি করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা স্টিমুলেট করবে কি? এই যে ফিমেল বডিতে দেখতে পাবে যে ফিমেল বডিতে যখন ফলিকলটা তৈরি হতে থাকে, তখন ফলিকল বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এটা কি করে? আরেকটা যেটা আছে, আমরা সেমিনিফেরাস নালিকা দেখেছি, শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে শুক্রাণু জনন ঘটাতে উদ্দীপ্ত করে। দ্যাট মিনস ফলিকল স্টিমুলেটিং হরমোন যে হরমোনটা আছে, এই হরমোনটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, যেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস ত্বরান্বিত করে। তাহলে স্পারমাটোজেনেসিস ত্বরান্বিত করে হচ্ছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন। যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যখন আমরা দেখবো যে যে জরায়ু থাকে, তারপর যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ের সাথে একটা নালী থাকে সম্মুখে, যেটা হচ্ছে যে নালীটা আমরা দেখবো, এবং ওই নালীর ফ্যালোপিয়ান টিউব বলা হয়। সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ডিম্বাণু বের হবে, তারপর হচ্ছে ফলিকল থাকে। তো এরকম অনেক কিছু আমরা দেখবো। তো ওই যে ফলিকলটাকে স্টিমুলেট করা, সেটার সাথে সাথে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আরেকটা কাজ করে, যেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার প্রাচীরে যে জার্মিনাল এপিথেলিয়াল কোষ থাকে, সেগুলোকে ট্রিগার করে যেন তারা স্পারমাটোজেনেসিস ত্বরান্বিত করে, যেন তারা তাড়াতাড়ি কি করে? স্পার্ম প্রোডাকশন করে। তাহলে স্পার্ম প্রোডাকশন বৃদ্ধি করবার একটা হরমোন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। লুটিনাইজিং হরমোনও যেটা করে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে, আমরা দেখেছি সেটা কোনখান থেকে বের হয়? আমরা দেখেছি সেটা টেস্টিস বা শুক্রাশয় থেকে বের হয়। শুক্রাশয়, তার ইংলিশ নামটা হচ্ছে টেস্টিস, তাই অবশ্যই টেস্টোস্টেরন সেটা শুক্রাশয় থেকে বের হবে। তোমরা নাম দেখলে কানেক্ট করে ফেলতে পারবে যে কোন জায়গা থেকে এই হরমোনটা বের হচ্ছে। এবং সেই হরমোনটাকে লুটিনাইজিং হরমোন কি করবে? ওই টেস্টোস্টেরন হরমোনটাকে সে উদ্দীপ্ত করবে। এবং এই যে টেস্টোস্টেরন, সেটা বের হয় কিছু পার্টিকুলার কোষ থেকে। টেস্টিসের মধ্যে ইন্টারস্টিশিয়াল সেল নামে কিছু সেল থাকে। সেই টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেল থেকে টেস্টোস্টেরনটা, ইন্টারস্টিশিয়াল সেল এটা থাকে হচ্ছে টেস্টিসে বা শুক্রাশয়। এই ইন্টারস্টিশিয়াল সেল থেকে কিন্তু টেস্টোস্টেরন ক্ষরণ হয়। ওকে, এবং লুটিনাইজিং হরমোন এই টেস্টোস্টেরন ক্ষরণটাকে উদ্দীপ্ত করে, এই ইন্টারস্টিশিয়াল সেলের উপরে কাজ করে। তাহলে আমরা লুটিনাইজিং হরমোনের কাজ দেখলাম, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ দেখলাম, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কাজ দেখলাম। আরও হরমোন আছে প্রোল্যাকটিন, যেটাকে বলা হয় লুটিওট্রপিক হরমোন। এবং এই লুটিওট্রপিক হরমোনটা যে কাজটা করে, সেটা হচ্ছে জেনারেলি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো, মেল ফিমেল বোথটা কেস, রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে অনেক বেশি ডেভেলপ করে। এরপরে অ্যান্ড্রোস্টেরনও আছে, তারপরে ইনহিবিন আছে, আরও অনেক ধরনের হরমোনের কথা বলা হয়েছে, যেটা তোমরা বই থেকে পড়তে পারবে, কিন্তু এগুলো হচ্ছে মেইন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, তারপরে হচ্ছে লুটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে লুটিওট্রপিক হরমোন, গোনাডোকর্টিকয়েড, যেটা অবশ্যই তোমার কর্টিকয়েড যেহেতু লাস্টে আছে, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বের হচ্ছে, যেটা আমরা আগেও দেখেছি, আগের চ্যাপ্টারে পড়েছি, যেহেতু লাস্টে কর্টিকয়েড শব্দটা আছে। তাহলে এই জিনিসগুলো বা এই হরমোনগুলো হচ্ছে মেইন, যেগুলো মাথায় রাখতে হয়। এরপরে আমরা যে টপিকটা দেখব, সেই টপিকটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে বিভিন্ন অংশ, যেটার নাম আমরা জানি, কিন্তু মানুষজন কনফিউজ করে ফেলেছে ইউটেরাস আর ওভারির মধ্যে। ওভারি হচ্ছে ডিম্বাশয়, অর্থাৎ এই যে এরকম একটা অংশ থাকে জরায়ুর বাইরে, এটা হচ্ছে ওভারি। এই ওভারি অংশে কি হবে বলতে? ওভারি অংশে তোমার ডিম্বাণুটা সৃষ্টি হবে, এবং তারপরে যে অংশ থাকে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে কিন্তু
এই ফ্যালোপিয়ান টিউব, এই টিউবটাকে বলা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আর এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। যেমন শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়েছিল, তেমন ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হবে। ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে সেই ডিম্বাণুটা আসবে এবং এটা হচ্ছে জরায়ু অবশ্যই। আর এটাও আমরা দেখছি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ওকে, তাহলে জরায়ুর এই ভিতরের দিকের প্রাচীরটাকে বলা হয় হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই অংশটা, ভিতরের এই অংশটাকে বলা হয় হচ্ছে জরায়ু বা ইউটেরাস। তাহলে তিনটা মেইন অংশের নাম তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফ্যালোপিয়ান, একটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, যে জায়গায় তোমার ডিম্বাণুটা তৈরি হচ্ছে। যেমন শুক্রাশয়, আশয়, দ্যাট মিনস ওটা হচ্ছে তার আশ্রয়, তার থাকার জায়গা বা তার প্রোডাকশনের জায়গা। শুক্রাশয় মানে সেটা শুক্রাণু প্রোডাকশনের জায়গা। ডিম্বাশয় মানে সেটা ডিম্বাণু বা এগ প্রোডাকশনের জায়গা। তাহলে এই ডিম্বাশয় বা ওভারিতে ডিম্বাণু তৈরি হবে, সেই ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে আসবে কোথায়? এই জরায়ুর মধ্যে। এবং জরায়ুর নিচের অংশ বা মুখের দিকের অংশটাকে বলা হবে হচ্ছে সার্ভিক্স। একদম জরায়ুর যে মুখের দিকের অংশ থাকে, সেই মুখের দিকের অংশটাকে বলা হবে হচ্ছে সার্ভিক্স, এই মুখের অংশ। এবং এই যে সার্ভিক্সটা থাকে, এই সার্ভিক্স অঞ্চল, এই অংশটাকে বলা হবে হচ্ছে সার্ভিক্স। ওকে, আর এই যে সার্ভিক্স অঞ্চল, এখান থেকে কিন্তু স্পার্মটা ঢুকে কই আসবে? জরায়ুর মধ্যে আসবে। তাহলে এটা হচ্ছে যোনিপথ এবং নিচে হচ্ছে ছিদ্র, যেখান দিয়ে তোমার ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল কি হয়, যে রক্তক্ষরণটা ভিতরে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ভিতরে বা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রক্তনালীগুলো ছেঁড়ার ফলে সেটা এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যেটা দেখব, যেটা মেইন, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে জরায়ু, সেটা সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় হচ্ছে এন্ডোমেট্রিয়াম এবং এই স্তরে কিন্তু অনেক ধরনের রক্তনালী থাকে। যখন এন্ডোমেট্রিয়ামটা শুকিয়ে যায় বা কুঞ্চিত হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, তখন এই রক্তনালীগুলো থেকে টান পড়ে এবং টান পড়ার কারণে সেই রক্তনালীগুলো কিন্তু ফেটে যায় এবং ওই রক্তনালীগুলো ফেটে যাওয়ার কারণে কিন্তু সেখান থেকে রক্তটা বের হয় এবং ব্লিডিং হয়। এবং এই জিনিসটাকে বা এই টোটাল সাইকেলটাকে, এটার একটা সাইকেল ইন ফিমেল বডি আমরা জানি যে যখন হচ্ছে তোমার ডিম্বাণুটা উৎপন্ন হয়, সেই ডিম্বাণুটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত ওটা কিন্তু লাস্ট করে। সেই ডিম্বাণুটা যদি ফিমেল বডিতে নিষিক্ত না হয়, নিষিক্ত না হলে ওই ডিম্বাণুটা কিন্তু নষ্ট হয়ে সেটা কিন্তু বডি থেকে, ফিমেল বডি থেকে বের হয়ে যায়। তাহলে যে ডিম্বাণু প্রডিউসড হলো, প্রডিউস হয়ে সেটা ম্যাচিওর হলো, নিষিক্ত না হলে সেটা বডি থেকে বের হয়ে গেল, এই টোটাল সাইকেলটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডিক সাইকেল। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ইন আ ফিমেল বডি। ডিউরিং প্রেগনেন্সি, যে সাপোজ অনেকে জিজ্ঞেস করছে প্রেগনেন্সির সময় তাহলে কেন মেনস্ট্রুয়াল সাইকেলটা হয় না? হয় না কারণ হচ্ছে এই যে বললাম, ডিম্বাণুটা ওয়েট করে নিষিক্ত হওয়ার জন্য। যখন সেটা নিষিক্ত হয় না, সেটা নষ্ট হয়ে বের হয়ে যায়। তাহলে যদি ডিম্বাণুটা ডিউরিং, সে যখন সুস্থ আছে, সবল আছে, ডিম্বাণুটা যখন মানে ইমপারফেক্ট স্টেট আছে নিষিক্ত হওয়ার জন্য, তখন সেই ডিম্বাণুটা যদি নিষিক্ত হয়, তাহলে কিন্তু সেই ডিম্বাণুটা নষ্ট হয়ে বের হয়ে যাবে না, কারণ সে অলরেডি নিষিক্ত হয়ে যাচ্ছে, সে ভ্রূণ ফর্ম করবে। এই জন্য প্রেগনেন্সির টাইমে কিন্তু আর ওটা বের হয়ে যায় না বডি থেকে, কারণ সেটা অলরেডি নিষিক্ত। তাই প্রেগনেন্সির টাইমে মেনস্ট্রুয়াল সাইকেলটা হয় না বা বন্ধ থাকে। তাহলে এই ফিমেল বডিতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ফিমেল বডির যে রজচক্র যেটাকে বলা হয় বা মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে আমরা এখন ওই সাইকেলটারই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিব। তোমরা অলরেডি পড়েছো, তারপর শর্টকাটে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিব। এবং এইটার ক্ষেত্রে কোন সময় কোন হরমোনটার পরিমাণ বেড়ে যায় সেটা কিন্তু জানা জরুরি। অনেক বইতে মেনস্ট্রুয়াল সাইকেলকে 4টা ধাপে ভাগ করা হয়েছে, অনেক বইতে মেনস্ট্রুয়াল সাইকেলকে 3টা ধাপে ভাগ করা হয়েছে। তো বেসিক যে 3টা ধাপ, সেই বেসিক 3টা ধাপ নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে ধাপটার কথা বলা হয়েছে, সেই ধাপটা হচ্ছে প্রলিফেরেটিভ স্টেজ। যে ধরো একবার মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে যে ধাপটা, সেটা হচ্ছে
সেটাকে বলা হবে হচ্ছে প্রলিফেরেটিভ স্টেজ। প্রায় 10 দিন বা 10 ডেজের মতন এই স্টেজটা থাকবে। প্রলিফেরেটিভ স্টেজটাতে কি হয় বলো তো, একবার ধরো মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট, তার মানে নতুন সাইকেল শুরু হওয়ার আগ পর্যন্ত টাইমটা হচ্ছে যা কিছু হচ্ছে সেটা আমরা এখন দেখবো। প্রলিফেরেটিভ স্টেজ শুরু থেকে 10 দিন পর্যন্ত অবস্থায় থাকে, 10 দিন পর্যন্ত থাকে। এবং এই সময় কি হয়, আমরা দেখেছি যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কি করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে ক্ষরণ করে, এবং সেটা কোত্থেকে আসে, হাইপোথ্যালামাস থেকে আসে। তাহলে এই ধাপে যেটা হয় সেটা হচ্ছে প্রথম যেটা প্রলিফেরেটিভ, বেসিক 3টা ধাপ দেখাচ্ছি। প্রলিফেরেটিভ স্টেজ এর যেটা হয় বা এই ফেজে যেটা হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা বের হয়, সেখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এই দুটো বের হবে। এখন মেইনলি এখানে প্রথম কি হয়, জিএনআরএইচ পিটুইটারি গ্ল্যান্ডকে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বের করার জন্য ট্রিগার করে, তাহলে তখন কি হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বের হয়। এখন এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বের হলো, তাহলে সে কি করবে, তার এখন কাজ কি, তার এখন কাজ হচ্ছে ফলিকলকে বিকশিত করা। তাহলে ফলিকল বিকশিত হয় এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে। ফলিকল বিকশিত হলো, এখন এই যে ফলিকলটা থাকবে সেই ফলিকল একটা কাজ করবে, সেই ফলিকল যেটা করবে সেটা হচ্ছে সে এক ধরনের হরমোন ক্ষরণ করবে যেটা হচ্ছে এস্ট্রোজেন। ওকে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে যে এই যে ফলিকলটা বের হয় সেই ফলিকল তারপরে কি করে, এস্ট্রোজেনটাকে আস্তে আস্তে ক্ষরণ করতে থাকে, যেটা তোমাদের বইয়ের মধ্যে তোমরা কিন্তু পাবে। এবং এইটা যে ফলিকলটাকে স্টিমুলেট করে সেটাকে বলা হয় হচ্ছে প্রিমোর্ডিয়াল ফলিকল, এবং এই প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে যে ক্ষরণটা বের হয় সেটাকে বলা হয় হচ্ছে এস্ট্রোজেন। তাহলে এই ফলিকল বিকশিত এবং সেই ফলিকল থেকে ক্ষরণ হয় হচ্ছে এস্ট্রোজেন হরমোন, এবং এই যে এস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, এই এস্ট্রোজেন হরমোন ক্ষরণের ফলেই জরায়ুর প্রাচীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। তাহলে আমরা কি দেখলাম বলতো, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে প্রলিফেরেটিভ স্টেজ, একবার মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে গেল, তারপর থেকে 10 দিন পর্যন্ত এই প্রলিফেরেটিভ স্টেজটা থাকে, এবং এই প্রলিফেরেটিভ স্টেজে কি কি হয় আমরা সেটা দেখলাম। যেমন ধরো হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা বের করে, সেখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বের হয়, এবং এই হরমোনটা কি করে, ফলিকলকে বিকশিত করে, বিকশিত করার ফলে ফলিকল কি করে, এস্ট্রোজেন ক্ষরণ করে। এস্ট্রোজেনটা ক্ষরণ হওয়ার কারণে জরায়ুর প্রাচীরটা কি হয়ে যায় বলতো, ও বিভিন্ন পরিবর্তন জরায়ুর প্রাচীরে দেখা যায়। এর পরের ফেজটা যেটা, সেই ফেজটাকে বলা হয় সিক্রেটরি ফেজ। এখন সিক্রেটরি ফেজে কি হয়, সেকেন্ড ফেজটা বা সেকেন্ড ধাপটা সিক্রেটরি স্টেজ। সিক্রেটরি স্টেজে কি হয়, সিক্রেটরি স্টেজে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত ফলিকল, যেটা একদম প্রিমোর্ডিয়াল ফলিকল যেটা ছিল সেই ফলিকলের প্রাচীরটা ভেঙে যায়। তাহলে ফলিকলের প্রাচীর ভাঙে। এখন এই যে ফলিকলের প্রাচীরটা ভেঙে গেল, তারপরে কি হয়, পরিপক্ক ডিম্বাণু যেটা, সেই পরিপক্ক ডিম্বাণুটা ফলিকল থেকে বের হয়ে যায়। এই যে ফলিকলের প্রাচীরটা ভেঙে পরিপক্ক ডিম্বাণুটা ফলিকল থেকে বের হয়ে আসা, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ওভিউলেশন। ফলিকলের প্রাচীর ভাঙে, পরিপক্ক বা ম্যাচিওর ডিম্বাণু ফলিকল থেকে
বের হয়ে আসে। এই দুটো ধাপকে বলা হয় হচ্ছে অভিউলেশন। অভিউলেশন মানে হচ্ছে এগ বা ওভাম যেটা থাকে সেটার তৈরিটাকে বলা হয় হচ্ছে অভিউলেশন। অর্থাৎ অভিউলেশনে কি হয়, ফলিকল যেটা সেটার প্রাচীরটা ভেঙে যায় এবং ফলিকলের প্রাচীরটা ভেঙে ম্যাচিওর বা পরিপক্ক ডিম্বাণুটা সেই ফলিকল থেকে বের হয়ে আসে। এই ম্যাচিওর ডিম্বাণুটা বের হয়ে আসাটাকে বলা হয় হচ্ছে অভিউলেশন। এবং এই ধাপে অভিউলেশন হওয়ার কারণে বা এই যে ডিম্বাণুটা বের হয়ে আসার কারণে কিন্তু হুট করে হরমোনের অনেক লেভেলে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। এবং কি পরিবর্তন দেখা যায়, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণটা সর্বোচ্চ থাকে। আপার অ্যারো মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণটা সর্বোচ্চ থাকে বা হুট করে অনেক বেড়ে যায় হচ্ছে এই অভিউলেশনের সময়। এবং এই টাইমে কি হয়, আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম প্রাচীরটা থাকে সেই এন্ডোমেট্রিয়াম থেকে প্রচুর মিউকাস, সাদা সাদা এক ধরনের তরল পদার্থ, সেই এন্ডোমেট্রিয়াম থেকে প্রচুর মিউকাস বের হয়। ওকে, তাহলে এটা হচ্ছে মোটামুটি সিক্রেটারি ফেজে যেরকম হয় সেরকম আমরা দেখতে পারি। এটা হচ্ছে 14 দিন পর্যন্ত এই জিনিসটা স্থায়ী হতে পারে বা এই স্টেজে সিক্রেটারি ফেজটা 14 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সিক্রেটারি ফেজের পরে লাস্ট ফেজের নাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্লিডিং ফেজ। এখন এই ধাপে ব্লিডিংটা কেন হয় বা রক্তক্ষরণটা কেন হয় লাস্ট স্টেপে আমরা সেটা দেখব। ব্লিডিং স্টেজ, এই স্টেজে কি হয়, এই স্টেজে দেখা যায় যে এই যে ফলিকলগুলো ক্ষয় হয়, এই ক্ষয়প্রাপ্ত ফলিকলগুলো মিলে একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। ক্ষয়প্রাপ্ত ফলিকল গুলা মিলে তৈরি করে কর্পাস লুটিয়াম। আর এই যে কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়ামটা এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থির মতন কাজ করে। এই কর্পাস লুটিয়ামটা এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থির মতন কাজ করে এবং সে কি করে, সে এস্ট্রোজেন প্রজেস্টেরন এই দুটাকে ক্ষরণ করে। এস্ট্রোজেন প্রজেস্টেরন এই দুটো হরমোন সেই কর্পাস লুটিয়াম ক্ষরণ করে। তাহলে ওই যে আমরা দেখেছিলাম এর আগের স্টেজে যে ফলিকল ভেঙে পরিণত বা ম্যাচিওর ডিম্বাণুটা বের হয়ে আসে, তাহলে এই যে ফলিকলের যে ভাঙা অংশ সেই ক্ষয় হওয়া অংশটা কি করে, এমন একটা স্ট্রাকচার তৈরি করে যেটা বলা হয় কর্পাস লুটিয়াম। এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির মতন কাজ করে এবং সেই অন্তঃক্ষরা গ্রন্থিটা কি করে, বিভিন্ন হরমোন ক্ষরণ করে, এস্ট্রোজেন প্রজেস্টেরন তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন এরকম হরমোনগুলো সে ক্ষরণ করে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ডিম্বাণুটা তো থাকে এবং ডিম্বাণুটা যদি নিষিক্ত না হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে কর্পাস লুটিয়াম তার ক্ষমতাটাকে হারায় ফেলে, যেটা জেনারেলি 26 যেতে গিয়ে দেখা যায় যে যখন ডিম্বাণু এই স্টেজটাতে কি থাকে বলতো, কর্পাস লুটিয়াম যতক্ষণ ভালো মতন হরমোন ক্ষরণ করছে তার মানে ডিম্বাণুটা হেলদি স্টেটে আছে। এখন 26 ডের দিকে গিয়ে দেখা গেল যে ডিম্বাণু নিষিক্ত হলো না। এখন ডিম্বাণু নিষিক্ত না হলে কি হয়, কর্পাস লুটিয়ামের ক্ষমতা হ্রাস, অর্থাৎ সেই কর্পাস লুটিয়ামটা চুপসে যায় এবং কর্পাস লুটিয়ামটা চুপসে গেলে পরে দেখা যায় যে সেটা আর হরমোনগুলোকে ক্ষরণ করতে পারছে না। তার মানে যে এস্ট্রোজেন প্রজেস্টেরন সে ক্ষরণ করছিল সেটার লেভেলটা কি হয়ে যায়, হুট করে নেমে যায়। যেহেতু কর্পাস লুটিয়ামের ক্ষমতা হ্রাস পায় সে চুপসে যায়, সে চুপসে গেলে সে হরমোনগুলো ক্ষরণ করতে পারে না এবং তখন এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের লেভেলটা কি হয়ে যায়, কমে যায়। এবং কমে গেলে তখন যেটা হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের যে প্রাচীরটা থাকে সেই এন্ডোমেট্রিয়াম মানে এন্ডোমেট্রিয়াম যেটা থাকে সেটা একটা প্রাচীর, এন্ডোমেট্রিয়ামের কুঞ্চন হয়। আর শুরুর দিকে তোমাদের বলেছিলাম
যে এন্ডোমেট্রিয়াম যখন সংকুচিত হয়ে যায় বা কুঞ্চিত হয়ে যায় তখন রক্তনালীগুলোতে টান পড়ে, এবং রক্তনালীগুলোতে টান পড়ার কারণে কিন্তু রক্তনালীগুলো কী হয় বলো তো, ফেটে যায়। এবং এই যে রক্তনালীগুলো ফেটে যায়, আমরা দেখছিলাম যে মিউকাস অনেক বেশি ক্ষরণ হয়, যেটা আমরা দেখেছি যে এন্ডোমেট্রিয়াম থেকে প্রচুর মিউকাস ক্ষরণ হয়, প্লাস এন্ডোমেট্রিয়াম কুঞ্চিত হয়ে গেলে রক্তনালীগুলো ফেটে যায়, তাই মিউকাসের সাথে রক্তটা মিক্সড হয়ে ওই রক্ত এবং মিউকাসটা তখন ভ্যাজাইনাল অংশ দিয়ে মেয়েদের সেটা বের হয়ে আসে। এবং ওই যে জিনিসটা তখন আমরা বুঝতে পারি ওটার সাথে কিন্তু ওই যে অনিষিক্ত ডিম্বাণু যেটা, সেটা কিন্তু ওই রক্ত মিউকাসের সাথে বডি থেকে বের হয়ে আসে। তাহলে এই যে জিনিসটা, এই যে অনিষিক্ত ডিম্বাণুটাকে বের করে দেওয়ার প্রসেস, এইটাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল ইন আ ফিমেল বডি। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের শুরু থেকে আমরা দেখলাম যে কি কি হচ্ছে। প্রলিফারেটিভ স্টেজে আমরা দেখলাম 10 দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে। সেই স্টেজে কি হয়, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যেটা, সেটা বের হয়, এবং এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোনটা বের হওয়ার কারণে সেটা ফলিকল পিটুইটারি গ্ল্যান্ড যেটা থাকে সেটাকে কি করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন বের করবার জন্য ট্রিগার করতে থাকে, এবং তাই ফলিকলটা বিকশিত হয়ে যায়, এবং সেই ফলিকল তারপরে আরেকটা হরমোন রিলিজ করে যেটা হচ্ছে এস্ট্রোজেন। আর এস্ট্রোজেন রিলিজ করবার কারণেই কিন্তু জরায়ুর যে প্রাচীর এন্ডোমেট্রিয়াম, সেটার মধ্যে অনেক স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু দেখা যায়। এবং তারপরে যে সেক্রেটারি ফেজে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফলিকলটা প্রাচীরটা ভেঙে যায়, এবং যে ম্যাচিওর ডিম্বাণু, সেই ম্যাচিওর ডিম্বাণুটা বের হয়ে আসে, এবং এই ম্যাচিওর ডিম্বাণুটা বের হয়ে আসাকে বলা হয় হচ্ছে অভিউলেশন। এবং এই অভিউলেশন হওয়ার কারণে কি হয়, হুট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়, সর্বোচ্চ থাকে ওই স্টেজে ওভুলেশনের সময়, এবং এন্ডোমেট্রিয়াম থেকে ওই টাইমটাতে প্রচুর পরিমাণে মিউকাস বের হতে থাকে। এন্ডোমেট্রিয়াম কিন্তু জরায়ুর অন্তঃস্থ প্রাচীর বা ভিতরের প্রাচীর। এর পরের ধাপে যেটা হয় ব্লিডিং স্টেজে, সেটা হচ্ছে ডিম্বাণুটা হেলদি, এবং এই যে ফলিকল, সেটার এই যে ফলিকলগুলো নষ্ট হয়ে গেছিল বা ভেঙে গেছিল, সেই ভাঙা ফলিকলগুলো মিলে এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কর্পাস লুটিয়াম। এবং সেই কর্পাস লুটিয়ামটা এক ধরনের গ্রন্থির মতন কাজ করে, এবং সেখান থেকে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন এই ধরনের হরমোন বের হয়, এবং সেগুলা কিন্তু ডিম্বাণুটাকে হেলদি রাখে। এবং একটা সার্টেন টাইমে যে 26 ডেতে গিয়ে দেখা যায় যে ডিম্বাণুটা যখন আর নিষিক্ত হচ্ছে না, কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। চুপসে গেলে তার হরমোন ক্ষরণ ক্যাপাবিলিটি কমে যায়, তার মানে সাথে সাথে এস্ট্রোজেন প্রোস্টেরন হরমোনের লেভেলটা কমে যায়, এবং কমে গেলে তারপরে তোমরা দেখতে পাবে কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম যেটা থাকে, এন্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে কুঞ্চিত হয়ে যায়, এবং সাথে সাথে এন্ডোমেট্রিয়ামের যে রক্তনালী সেগুলো ফেটে যায়, সেই টানে কুঞ্চনের টানে রক্তনালীগুলো ফেটে যায়, এবং ফেটে গেলে সেখান থেকে রক্ত বের হয়, এবং সেই রক্ত মিউকাসের সাথে মিক্সড হয়ে অনিষিক্ত ডিম্বাণুটাকে নিয়ে সে কী করে মেয়েদের সার্ভিক্সের নিচে যে ভ্যাজাইনা থাকে সেখান দিয়ে বের হয়ে যায়। তাহলে এই যে টোটাল প্রসেসটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তোমাদের অবশ্যই জানতে হবে কোন সময় কোন হরমোনটা বেড়ে যায়, কোন স্টেজে কী হয়, এগুলো অবজেক্টিভের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গ্যামেটস সৃষ্টি। গ্যামেটস সৃষ্টিতে দুটো জিনিস দেখবে, একটা আমরা দেখেছি স্পার্মাটোজেনেসিস, স্পার্ম তৈরি করছে, আর একটা হচ্ছে ওজেনেসিস, ওসাইট বা ডিম্বাণু যেটা, সেটাকে তৈরি করছে। তো স্পার্মাটোজেনেসিসে কোন কোষ থেকে কোন কোষ আসে সেইটা জানা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন যখন ধরো স্পার্মাটোজেনেসিস হয়, স্পার্মাটোজেনেসিসে ফার্স্টে থাকে কি স্পার্মাটোগোনিয়া, সেই স্পার্মাটোগোনিয়া থেকে হয় হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেই প্রাইমারি স্পার্মাটোসাইটে হয় হচ্ছে মিওসিস সেল ডিভিশন, যেখান থেকে আমরা সেকেন্ডারি স্পার্মাটোসাইট পাই, সেখান থেকে স্পার্মাটিড, সেখান থেকে স্পার্ম তৈরি হয়। তোমরা খেয়াল করবে যে কোন জায়গায় মিওসিস সেল ডিভিশন হয় এবং কোন জায়গায় মাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে এই জিনিসটা কিন্তু স্পার্মাটোজেনেসিসে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে থাকে হচ্ছে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়াতে এই স্পার্মাটোগোনিয়া হচ্ছে ট্রাইজেন অর্থাৎ ডিপ্লয়েড। এখান থেকে মাইটোসিসের মাধ্যমে
তৈরি হয় হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটও কিন্তু ডিপ্লয়েড ট্রাইজেন। এইখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইটেই ফার্স্টেই মিওসিস সেল ডিভিশন হয় এবং মিওসিস সেল ডিভিশন হওয়ার পরে প্রাইমারি থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। তাহলে মিওসিস যেহেতু হলো ডিপ্লয়েড থেকে কি হয়ে যাবে হ্যাপ্লয়েড। সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে তৈরি হবে স্পারমাটিড। আর এই স্পারমাটিডগুলা যখন ডেভেলপ করবে তখন সেগুলো তৈরি করবে স্পার্ম বা শুক্রাণু, যেটা হবে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে কোন জায়গায় মিওসিসটা হয়, দিস স্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে মনে করে যে এই যে স্পারমাটোগোনিয়া, সেখান থেকে যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়, অনেকে মনে করে যে এই প্রাইমারি স্পারমাটোসাইটের এখানে মিওসিস প্রক্রিয়াটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারি স্পারমাটোসাইটের এখানে কিন্তু মিওসিস সেল ডিভিশনটা হয় না। মিওসিস সেল মানে স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইটে মিওসিস সেল ডিভিশন হয় না। মিওসিস সেল ডিভিশন হয় হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট হওয়ার সময়। মিওসিসটা কিন্তু স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড হওয়ার সময়ও হয় না, যার কারণে এই যে মধ্যবর্তী জিনিসটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য যে কোন জায়গায় মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে। তাহলে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মিওসিস সেল ডিভিশন হয় হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইটে, তারপরে যে সেকেন্ডারি স্পারমাটোসাইট সেটা কিন্তু হয় হচ্ছে হ্যাপ্লয়েড। যার কারণে তোমাদের কিন্তু এরকম কোয়েশ্চেন করতেই পারে যে হ্যাপ্লয়েড কোষ কোনটা, এবং তখন নিচে যদি অনেকগুলো অপশন দেওয়া থাকে যে ধরো স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, এরকম আরো ধরনের অপশন যদি দেওয়া থাকে, তোমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে অবশ্যই যে সেকেন্ডারি স্পারমাটোসাইট ইজ হ্যাপ্লয়েড and primary spermatocyte is diploid। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কোন পয়েন্টে কোন কোষে মিওসিস সেল ডিভিশনটা হয় সেটা মাথায় রাখতে হবে। আর এই যে স্পারমাটিড থেকে কিন্তু কোনো সেল ডিভিশন হয় না, এই জায়গায় কিন্তু মাইটোসিস হয়। যেমন সেকেন্ডারি স্পারমাটোসাইটেও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হয়ে স্পারমাটিড তৈরি হলো, কিন্তু স্পারমাটিডগুলা প্রত্যেকটা স্পারমাটিড এক একটা সেল, এবং সেই প্রত্যেকটা সেল যখন ম্যাচিওর হয় তখন সেগুলাকে বলা হয় হচ্ছে স্পার্ম। স্পারমাটিডে মাইটোসিস সেল ডিভিশন হয়ে কিন্তু স্পার্ম তৈরি হয় না, যার কারণে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের ছিল ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া, যেখানে হলো মাইটোসিস হয়ে হলো প্রাইমারি স্পারমাটোসাইট, সেটাতে হলো মিওসিস হয়ে হলো হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেটাই মাইটোসিস হয়ে আমরা পেলাম স্পারমাটিড। ওই প্রত্যেকটা স্পারমাটিড হলো এক একটা কোষ, যে কোষগুলা আস্তে আস্তে যখন ম্যাচিওর হয় সেগুলোতে কি হয় বলতো, লেজ তৈরি হয়, তাই না, শুক্রাণু লেজ। ওকে, যখন সেগুলোতে লেজ তৈরি হয় অর্থাৎ ফ্ল্যাজেলার মতন তৈরি হয়, তখন ওগুলাকে আমরা বলবো পরিপূর্ণ বা ম্যাচিওর স্পার্ম। তাহলে আমরা বুঝে নিলাম যে স্পারমাটোজেনেসিসে কোনটার পরে কি যাচ্ছে বা কোনটার পরে কি হচ্ছে। একইভাবে ওজেনেসিসটা দেখালাম না, ওজেনেসিস তোমাদের বইয়ের মধ্যেই আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওজেনেসিসে কিভাবে কি হচ্ছে বা কোন স্টেজের পরে কোন স্টেজ আসছে। তোমরা জাস্ট এভাবেই অ্যারো দিয়ে যদি খাতায় লিখে রাখো বা পড়ো, তাহলে তোমাদের মাথায় থাকবে, কারণ কোশ্চেন নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তাহলে এই জিনিসটা তো আমরা দেখলাম। এরপরে এই চ্যাপ্টারের যে জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি গঠন করছে, যেমন ব্লাস্টোসিস্ট, যে বর্ধনশীল মানব ভ্রূণ জরায়ু প্রাচীরে সংস্থাপিত হওয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেড হওয়া, অর্থাৎ কোনো কিছুকে কোনো জায়গায় তুমি প্ল্যান্ট করে দেওয়া, দ্যাট ইজ ইমপ্ল্যান্টেশন। তাহলে যখন ভ্রূণটা জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হয় বা সেটার সাথে লেগে যায়, কানেক্টেড হয়, দ্যাট ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন। অ্যান্ড সেই ইমপ্ল্যান্টেশনের বিভিন্ন স্টেজেস থাকে বা বিভিন্ন ধাপ থাকে, এবং সেই ইমপ্ল্যান্টেশনের বিভিন্ন ধাপ যেমন ব্লাস্টোসিস্ট হওয়া,
তারপরে ব্লাস্টোসিল কি, সিল থাকা মানে আমরা দেখেছি সিল আসে হচ্ছে সিলোম থেকে, যেটার অর্থ হচ্ছে গহ্বর। তাহলে ব্লাস্টোসিল উইল অলসো বি আ গহ্বর। এবং তারপরে ট্রফোব্লাস্ট, এমব্রিওব্লাস্ট, আস্তে আস্তে স্টেজগুলো কি হতে থাকে বলতো, বাড়তে থাকে, আস্তে আস্তে সেই স্টেজগুলো বাড়তে থাকে বা সেই স্টেজগুলো ইমপ্রুভ করতে থাকে। তাহলে এই যে বিভিন্ন স্টেজের নাম, ট্রফোব্লাস্ট, ব্লাস্টোসিস্ট, তারপর হচ্ছে ব্লাস্টোসিল কাকে বলে, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে সাইটোট্রফোব্লাস্ট, সিনসাইটিওট্রফোব্লাস্ট, কোন স্তরটাকে কি বলা হচ্ছে একটা ব্লাস্টোসিস্টের, সেগুলা মনে রাখতে হবে। তাহলে একটা ব্লাস্টোসিস্টের একদম বাইরের স্তর হচ্ছে ট্রফোব্লাস্ট, তার ভিতরে যে গহ্বরটা থাকে সেটা হচ্ছে ব্লাস্টোসিল, আর তার ভিতরের অংশে এমব্রিওব্লাস্ট থাকে। এবং এমব্রিওব্লাস্টটা কি করে, যেহেতু এমব্রিও নাম আছে তার মানে সেটা কি করছে, অবশ্যই সেটাই ভ্রূণের মেইন অংশ বা মূল অংশ গঠন করবে, এমব্রিওব্লাস্ট। তো এখান থেকে এগুলো দেখবে, এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো থেকে মেইনলি সময়টা, স্তরের নামগুলো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভ্রূণ গঠন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ, যে কোন ধাপকে ক্লিভেজ বলা হচ্ছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলা কাকে বলা হচ্ছে, জার্ম স্তর কাকে বলা হচ্ছে, এই জিনিসগুলো ভ্রূণ গঠন প্রক্রিয়া থেকে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বিভিন্ন স্টেজের নাম, ওগুলো মাথায় রাখবে। অ্যান্ড ফিটাসের বিকাশে কোন মাসে কতটুকুন ডেভেলপ করে ওই জিনিসটা একটা ছকের মতন করে তোমাদের বইয়ে দেওয়া থাকবে, সেই ছকটা ইম্পর্টেন্ট। এখন এই চ্যাপ্টারের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লাস্টের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভ্রূণীয় স্তরের পরিণতি, অর্থাৎ এই যে আমরা ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়, তিনটা স্তর থাকে, একটোডার্ম, বাইরেরটা, মাঝেরটা হচ্ছে এন্ডোডার্ম, অ্যান্ড ভিতরটা হচ্ছে মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, ভিতরটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে এই স্তরগুলার আমাদের বডির বিভিন্ন অংশ বিভিন্ন স্তর থেকে তৈরি হয়। যেমন একটোডার্ম থেকে আমার বডির বিভিন্ন পার্ট তৈরি হয়, মেসোডার্ম থেকে আমার বডির বিভিন্ন পার্ট তৈরি হয়, অ্যান্ড এন্ডোডার্ম থেকে আমার বিভিন্ন পার্ট তৈরি হয়। তো কোন কোন পার্ট তৈরি হয় সেগুলো আমরা কিছু জাস্ট অন্যান্য কিছু রাইম দিয়ে মনে রাখতে পারি। আমি যেরকম দিয়ে পড়তাম সেটা হচ্ছে, ধরো আমি পড়তে চাচ্ছি যে মেসোডার্মাল লেয়ার বা মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়, মনে রাখবে এভাবে, পেরেক সংযোজন। এখন এটাতে কি হয় আমরা সেই জিনিসটা দেখব। পেতে হচ্ছে পৌষ্টিক তন্ত্র, রেতে হচ্ছে রেচন তন্ত্র, এন্ড when I'm saying তন্ত্র তার মানে এই তন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো আছে সেগুলো আমি ইনক্লুড করতে পারবো। কতে হচ্ছে কঙ্কাল তন্ত্র, সঙ্গে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, যোতে হচ্ছে যোজক কলা বা যেটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু, যেটা অবশ্যই মেসোডার্ম থেকে তৈরি হয়, জনে হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে পেরেক সংযোজন, এটাকে আমরা কি মনে রাখতে পারি, মেসোডার্মাল লেয়ার থেকে কোন কোন অংশ বা কোন কোন তন্ত্রগুলো তৈরি হচ্ছে আমরা সেটা মাথায় রাখতে পারি। আরো আরেকটা নাম দিই, যেমন ধরো তোমরা দেখতে পাবে মেসোডার্মাল থেকে অংশটা কিন্তু আমাদের দাঁতের যে ডেন্টিন, তারপর চোখের ভিতরের অংশ, এই জিনিসগুলো কিন্তু মেসোডার্মাল লেয়ার থেকে তৈরি হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে। একটোডার্ম অর্থাৎ আমরা জানি বাইরের লেয়ারটা, তাহলে একটোডার্মাল অঙ্গ কোনগুলো, অর্থাৎ যেগুলা একটোডার্ম থেকে যে অংশগুলো তৈরি হয় সেগুলা কি কি আমরা সেই জিনিসটা দেখে নেব। তাহলে একটোডার্ম থেকে কোন কোন অংশ তৈরি হয় সেটা মনে রাখার একটা উপায় আছে। সেটা মনে রাখার জন্য আমি আরেকটা রাইম ইউজ করতাম, যেটা হচ্ছে এনামুলের চোখের স্নায়ুর পাওয়ার অনেক। এনামুল দিয়ে আমরা কি বলতে পারি, আমরা জানি এটা কিসের তৈরি, যে দাঁতের এনামেল, রাইট, দাঁতের
চোখের, এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি, চোখ, সেটাও কিন্তু তৈরি এক্টোডার্ম থেকে। স্নায়ুর দিয়ে আমরা মনে রাখতে পারি সমগ্র স্নায়ুতন্ত্র, টোটাল স্নায়ুতন্ত্রটাই কিন্তু এক্টোডার্ম থেকে তৈরি। পাওয়ার দিয়ে আমরা কি মনে রাখতে পারি, মনে রাখতে পারি হচ্ছে পায়ুর যে আবরণটা থাকে, যে আবরণটা থাকে সেটা। তারপরে অনেক দিয়ে আমরা মনে রাখতে পারি অন্তঃকর্ণ, কর্ণের বা কানের একটা ভিতরের দিকের অংশ, যেটা আমরা দেখেছিলাম। এই জিনিসগুলো কিন্তু এক্টোডার্মাল অঙ্গ, অর্থাৎ এক্টোডার্ম থেকে এই জিনিসগুলো বা এই অংশগুলো আমাদের বডির তৈরি হয়েছে। এই ছোটখাটো রাইম দিয়ে কিন্তু তোমরা মনে রাখতে পারবে যে কোন অংশ কি থেকে তৈরি হয়, কারণ এই চ্যাপ্টারে মুখস্থ করার জিনিস এত বেশি যে তোমরা কিন্তু অনেক সময় ভুলে যাবে, বা অনেক সময় আমরা অনেকেই ভুলে যাই যে কোন পার্টে কি মনে রাখবো। তো মেইন জিনিসগুলো, কারণ এখন যখন তোমরা অবজেক্টিভের জন্য পড়বে একটা চ্যাপ্টারের সব অংশ কিন্তু পড়ার দরকার নেই, মেইন অংশগুলো বা মূল অংশগুলো আগে জেনে নিবে বা পড়ে নিবে। এইখান থেকে কিন্তু অবজেক্টিভ আসতে প্রায় দেখা যায়, যার কারণে তোমাদের কিন্তু এই অংশটাতে অনেক ভালো মতো ফোকাস করতে হবে। আর এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে, এসটিডির কথা যেগুলো বলা হয়েছে। এবং সেই জায়গায় যে জিনিসগুলো আছে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের রোগের নাম দেওয়া আছে এসটিডিতে, এবং সেইখানে সেই রোগগুলা কিসের মাধ্যমে বাহিত হয় এবং সেই রোগগুলা কি দিয়ে কজড হয়, যেমন ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে, কোন জায়গায় আক্রমণ করছে এবং কোন ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস লক্ষণ, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে টেস্টগুলা। বইয়ের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই এসটিডিগুলোর জন্য কোন টেস্ট করা হয়, অর্থাৎ কোনো একটা মানুষের এই এসটিডি আছে, যেমন সিফিলিসের টেস্ট কি কি হতে পারে, তারপরে হচ্ছে তোমার গনোরিয়ার টেস্ট কি কি হতে পারে, এইডসের জন্য টেস্ট কি হতে পারে। এই টেস্টগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে এই থাকে, বা এগুলো কিন্তু জানতে হয়, এবং সেগুলো কিন্তু অবজেক্টিভে অনেক বেশি আসে। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। নেক্সট যে চ্যাপ্টারটা সেটা কিন্তু ছোট, প্রতিরক্ষা। প্রতিরক্ষা চ্যাপ্টারে যে জিনিসটা ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি অনেক পয়েন্ট থাকে, তার মধ্যে কিছু জিনিস তোমাকে অবশ্যই ভালো মতন করতে হবে, যেটা হচ্ছে প্রতিরক্ষার স্তর। এখন এই যে প্রতিরক্ষার স্তর, এই স্তরগুলোর মধ্যে কোনটা কোনটা কোন কোন লেয়ারে থাকে, যেমন প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে আমার বডির কোন অংশটা ফাংশন করছে তোমাকে সেটা জানতে হবে। যেমন ধরো প্রথম ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন আমাদের স্কিন বা ত্বক, অবভিয়াসলি এটা আমাদের ফার্স্টে আসবে, যে স্কিন বা ত্বক, তারপর বিভিন্ন ধরনের অ্যাসিড যেটা বের হয়, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার অফ প্রোটেকশন, তারপরে হচ্ছে থার্ড লেয়ার অফ প্রোটেকশন। তো ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশনে যেগুলো থাকে জেনারেলি স্কিন, তারপরে সিলিয়া, মিউকাস, সিলিয়া, এই জিনিসটা কোথায়, যেমন ধরো তুমি স্কিন তো আমরা জানি ত্বক ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন সে আমাদের দিচ্ছে, তারপরে যখন তুমি যে বায়ুটা গ্রহণ করছো বা যখন তুমি শ্বাস নিচ্ছ তখন কিন্তু খুব নোংরা একটা বায়ু বা নোংরা বায়ু, পলিউটেড এয়ার কিন্তু তোমার মধ্যে দিয়ে ঢুকে যায়। এখন এই যে পলিউটেড এয়ার আমাদের মধ্যে ঢুকে গেল, এই পলিউটেড এয়ারটাকে কিন্তু আমাদের নাকের মধ্যে কিছু লোমের মতন আছে, তো নাকের মধ্যে এই যে রোমের মতন অংশগুলো আছে, এই রোমের মতন অংশগুলো কিন্তু ছেঁকে ফেলে এই পলিউটেড এয়ার থেকে যে ময়লাগুলো থাকে সেগুলাকে। এই লোমের মতন অংশগুলাকেই বলা হয় হচ্ছে সিলিয়া। তাহলে সিলিয়া কিন্তু ত্বকের পরেই ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশনের একটা অংশ, এবং এই অংশ থেকে নাকের ভিতরের গহ্বর থেকে কিন্তু মিউকাস ক্ষরণ হয়। যে মিউকাস কি করে, ওই পদার্থগুলাকে বা ওই নোংরা পদার্থগুলাকে বা ওই দূষিত যে বস্তুগুলাকে কি করে আটকে রাখে, যেন সেটা যেতে না পারে। তারপর বিভিন্ন ধরনের অ্যাসিড, যখন তুমি মুখে খাবার খাও এই অ্যাসিডগুলা, তারপর লাইসোজাইম, তারপর রক্ততঞ্চন, ব্লাড ক্লটিং ইজ অলসো আ ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন, অর্থাৎ ফার্স্ট লাইন ডিফেন্স, ব্লাড ক্লটিং। এরপরে সেকেন্ড লাইন ডিফেন্স, যেটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, সেখানে কি কি থাকে, WBC, তারপরে ইনফ্লামেশন হওয়া, এই জিনিসগুলো সেকেন্ড লেয়ার অফ প্রোটেকশন। থার্ড লেয়ার অফ প্রোটেকশনে যেটা বলা আছে হচ্ছে অনাক্রম্যতাজনিত সাড়া প্রদান মানব দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে গণ্য হয়।
এবং যখন কোনো জীবাণু দ্বারা আমাদের বডি অ্যাটাক হয় তখন দেহের ভিতরে এই সারাটা কিন্তু জাগে। যখন জীবাণু দ্বারা আমাদের বডিটা কি হয় বলতো, অ্যাটাক হয় তখন। তাহলে এইখানে খেয়াল করো, এই প্রতিরক্ষা স্তরগুলো জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনটা কোন প্রতিরক্ষা স্তর সেটা জানা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর এই চ্যাপ্টারে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে, তার মানে তোমার বিভিন্ন লেয়ার অফ ডিফেন্স, যেটা সেই লেয়ার অফ ডিফেন্সগুলো কিন্তু জানতে হবে, যে কোনটা কোন লেয়ার অফ ডিফেন্স সেটা কিন্তু তোমাকে ভালো মতো জানতে হবে। এরপরে সেটা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। আমরা দেখেছি টি লিম্ফোসাইট থাইমাস থেকে তৈরি হয়, তাই টি লিম্ফোসাইট, অ্যান্ড বি লিম্ফোসাইট বার্সা পাখির একটা অঙ্গ যেখানে সেটাকে প্রথম পাওয়া যায়, এই জন্য সেটার নাম হচ্ছে বি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইট কি করে, এটাকে একটা সার্টেন স্টেজে প্লাজমা সেল বলা হয়। অ্যান্ড টি লিম্ফোসাইট আমরা দেখেছি যে টি লিম্ফোসাইট কি হয়, তারা হচ্ছে মরণ সেল বা ঘাতক কোষও টি লিম্ফোসাইট অনেক সময় বলা হয়। তো এই যে বিভিন্ন ধরনের কোষ, যে অনাক্রম্যতন্ত্রের কোষ এবং এদের উৎপাদ, যে এগুলা কি করবে তখন, সেগুলা কিন্তু তোমাকে ভালো মতন দেখতে হবে বা ভালো মতন জানতে হবে যে এদের কাজ কি, স্পেশালি লিম্ফোসাইটগুলার। এবং এইখানে বিভিন্ন ধরনের হরমোন, কোন সময় কোন হরমোন কোন এনজাইমটা কাজ করছে সেটা জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এই সময় এই এনজাইমটা কাজ করছে বা এই এনজাইমটা বের হচ্ছে, বা ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফাজ, নিউট্রোফিল এগুলো মিলেমিশে যে কাজটা করে সেটা জানা, সেটার প্রসিডিওরটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। সে সময় অক্সোনিনের কথা বলা হয়েছে, যে অক্সোনিন নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ অণুজীবকে শনাক্ত করে এবং তাদের সাথে যুক্ত হয় সাধারণত সেসব পদার্থকে অক্সিনিন বলা হয়। তার মানে অক্সিনিন কি করছে, শনাক্ত করতে, জীবাণু শনাক্ত করতে হেল্প করছে। তাহলে এই অক্সিনিনের পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। বোল্ড করে লেখাগুলো তোমাদেরকে জানতে হবে, যে কোন জিনিসগুলো বোল্ড করে লেখা থাকে বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সহজাত এবং অর্জিত অনাক্রম্যতার যে ডিফারেন্সটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে কোন সময় কোন অনাক্রম্যতা হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এরপরে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিব, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি। যেমন তোমরা দেখবে, তোমরা খেয়াল করবে যে বিভিন্ন ধরনের যে শিকলগুলো থাকে, যে ভারী শিকল, অ্যান্টিবডি স্ট্রাকচারে হালকা শিকলও থাকে এবং ভারী শিকলও থাকে, এবং ভারী শিকলের প্রকারের ভিত্তিতে আমরা কিন্তু অ্যান্টিবডি প্রকারভেদ করি। এবং এই যে অ্যান্টিবডির প্রকারভেদটা আমরা করি, সেটা নির্দিষ্ট টাইপ থাকে। আমরা 5 ধরনের অ্যান্টিবডি সেখান থেকে পেতে পারি। তো সেই 5 ধরনের অ্যান্টিবডি কি, আমরা সেই জিনিসটা দেখে নিব। সেই 5 ধরনের অ্যান্টিবডি তোমরা এভাবে মাথায় রাখবে: গেইন, IgG, IgA, IgM, IgE এবং IgD, গেইন। এভাবে মাথায় রাখবে যে 5 ধরনের অ্যান্টিবডি পাওয়া যাবে। আর এই যে 5 ধরনের অ্যান্টিবডি পাওয়া যাবে, এখানে দেখো IgG তে থাকবে হচ্ছে উচ্চারণের সাথে জিতে গামা, তাই গামা। তারপরে এ থেকে থাকবে IgA, যেটা করবে সে যেহেতু নাম এ তাই এতে থাকবে হচ্ছে আলফা, যেহেতু নাম এম তাই এটাতে থাকবে হচ্ছে মিউ, যেহেতু নাম ই তাই ইতে থাকবে হচ্ছে কোন ভারী শিকলটা, এপসাইলন। আর যেহেতু IgD নাম তাই এটাতে থাকবে হচ্ছে ডেল্টা শিকল। তাহলে ভারী শিকল 5 ধরনের, এবং ভারী শিকলের নামের উচ্চারণ যেরকম সেটার ভিত্তিতে আমরা কিন্তু 5 ধরনের অ্যান্টিবডি পেতে পারি। IgA যেহেতু IgG, IG তে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, IgG দ্যাট মিন্স ইমিউনোগ্লোবিউলিন G, G তাই গামা ভারী শিকল থাকবে, A তাই আলফা ভারী শিকল থাকবে, M তাই মিউ নামক ভারী শিকলটা থাকবে, E তে এপসাইলন, D তে ডেল্টা। এভাবে করে আমরা নামটা মনে রাখতে পারি। এবং তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে এগুলার ফাংশনগুলা বা এগুলার কাজ কি, এগুলা কি কি মানে এই অ্যান্টিবডিগুলোর কাজ কি বা এই ভারী শিকলগুলো কি করে, সেটা কিন্তু তোমাদের এটা দিয়ে মনে রাখতে হবে বা মনে রাখতে পারো। এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির বিভিন্ন ধরনের বিক্রিয়া দেওয়া আছে, তার মধ্যে অ্যাগ্লুটিনেশন এবং অপসোনাইজেশনটা ইম্পর্টেন্ট হয়। এবং মাথায় রাখবে অলওয়েজ অ্যাগ্লুটিনেশনটাতে IgM কার্যকরী হয়
তবে মৃদু বিক্রিয়া যেগুলো সেগুলো IgG দ্বারাও ঘটতে পারে। তাহলে অ্যাগ্লুটিনেশন যেটা, সেটাতে দেখা যাবে যে ব্যাকটেরিয়া বা জীবাণুর গায়ে যে অ্যান্টিজেনটা থাকে তার সাথে অ্যান্টিবডি অণু আবদ্ধ হলে একাধিক জীবাণু সংবদ্ধ হয়, এর ফলে মন্ডের মতন একটা বড় আকার সৃষ্টি হয়। তাহলে অ্যাগ্লুটিনেশন জিনিসটা কি হবে? আমরা জানি জীবাণুর গায়ে থাকে হচ্ছে অ্যান্টিজেন, এবং যখন অ্যান্টিবডিটা থাকে অ্যান্টিবডির সাথে ওই অ্যান্টিজেনটা কানেক্টেড হবে। এবং বইয়ের লাস্টের দিকে তোমরা দেখবে যে মেমোরি সেল বা বি সেল যেটা করে, বি কোষ, সেটার গায়ে থাকে অ্যান্টিবডি, সেটা জীবাণুকে দেখে এবং জীবাণুর গায়ের অ্যান্টিজেনের সাথে তার অ্যান্টিবডিটাকে কানেক্ট করে, এবং কানেক্ট করলে পরে তার গায়ের সাথে দেখা যায় যে অনেকগুলো জীবাণু সংবদ্ধ হচ্ছে বা ওই অ্যান্টিবডির সাথে কানেক্টেড হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। এবং অ্যাগ্লুটিনেশন হয় হচ্ছে IgM, যেটা ইমিউনোগ্লোবুলিন M, সেটা অ্যাগ্লুটিনেশনটাকে ত্বরান্বিত করে বা অ্যাগ্লুটিনেশনে হেল্প করে। কিন্তু যে মৃদু বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু মাঝে মাঝে IgG এর মাধ্যমেও হতে পারে। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে মানে অ্যাগ্লুটিনেশন, অক্সিনাইজেশন, এই জিনিসগুলো আমরা কিন্তু ভালো মতন করে দেখে নিলাম। তো এই যে অ্যাগ্লুটিনেশন, অক্সিনাইজেশন, এর পরে একটা জিনিস আছে যেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের মধ্যে তোমাদের যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কত কত বয়সে কি কি ভ্যাকসিন দিতে হয়। যে বয়সকাল এত থেকে এতর মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া যায়, এত থেকে এতর মধ্যে এই ভ্যাকসিনটা, তোমাদের বই ছক আকারে সেটা দেওয়া থাকবে যে কত থেকে কত বছর বয়সে কিংবা কত টাইম পরে কোন ভ্যাকসিন দিতে হয়, এবং সেই ভ্যাকসিনের নামগুলা কি কি বা নামের ফুল ফর্মটা কি কি সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। যার কারণে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে কোন অংশটা কোন লেয়ার অফ ডিফেন্স, তারপরে হচ্ছে অ্যান্টিবডির যে বিভিন্ন প্রকারভেদ এবং সেগুলো কি করছে, তারপর হচ্ছে ভ্যাকসিন কোন বছর বা কত বছর বয়সে কোন ভ্যাকসিন দেয় এবং সেই ভ্যাকসিনের নামের ফুল ফর্মটা কি, এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটি এই চ্যাপ্টারে এই জিনিসগুলোই আছে, এটা পড়তে হবে, কারণ এই পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, কিছুই বাদ দেওয়ার মতন না। এই কারণে সংক্ষেপে বলে গেলাম যে জিনিসগুলো, আর যেটার একটু ট্রিক আছে সেটা ট্রিক দেখিয়ে দিলাম। তাহলে আশা করছি যে তোমাদের হেল্প হয়েছে, তোমরা উপকৃত হয়েছো এবং তোমরা বুঝতে পেরেছো যে কোন চ্যাপ্টারে কোন জিনিসটা পড়বে। এবং আমাদের এই সেকেন্ড লাইভ ক্লাসটাতে আমরা মানব জীবনের ধারাবাহিকতা এবং মানবদেহের প্রতিরক্ষা পড়লাম, এবং কোন জায়গায় কোন খুঁটিনাটি জিনিস আছে, কোন টপিকটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিক কীভাবে পড়তে হবে আমরা সেটা জেনে নিলাম। তো তোমরা ইতিমধ্যে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ অলরেডি, এবং তোমাদের সবার অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের সবার প্রতি বেস্ট অফ লাক। তোমরা আশা করি অনেক ভালো মতন প্রিপারেশন নিবে এবং 10 মিনিট স্কুলের সাথে তোমরা প্রিপারেশন নিবে এবং আমাদের লাইভ ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে, এবং তোমরা যখন পড়াটা করবে তোমাদের কাছে সেটা সহজ মনে হবে। তো আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, অ্যান্ড টিল দেন নেভার স্টপ লার্নিং।